হচ্ছে 12 জন হয়েছে। হুম। আচ্ছা, আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনডিসি অ্যান্ড হচ্ছে জাস্ট ট্রানজিশন। আমাদের সাথে আছেন মিশন গ্রিন বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান রনি ভাইয়া, আছেন হচ্ছে ইফরাত হোসেন, কোঅর্ডিনেটর মিশন গ্রিন বাংলাদেশ, আরো আছেন হচ্ছে জিএম রিয়াদ, হচ্ছে কোঅর্ডিনেটর মিশন গ্রিন বাংলাদেশ। আজকে আমাদের আলোচকরা এইসব বিষয়ে আলোচনা করবেন কি, এনডিসি এবং হচ্ছে জাস্ট ট্রানজিশনের বিষয়ে। যেহেতু একটু সময় বেশি নেওয়া হয়ে গেছে সেহেতু আমি আর ডিলেই করব না। আমি হচ্ছে প্রথমে আহসান ভাইয়ার কাছে যাব। ভাইয়া, যদি আপনি একটু ওপেনিং রিমার্কসটা দিতেন। ওকে, হ্যালো এভরিওয়ান। সো যদি আমাদের মধ্যে একজন ইন্টারন্যাশনাল গেস্ট আছে, বাট অ্যাজ শি অলসো ক্যান আন্ডারস্ট্যান্ড বাংলা, সো বাংলাতেই বলি সবার সুবিধার জন্য। সো ওয়েলকাম সবাইকে। আমাদের মেইনলি এই কনসালটেশন বা এই ডিসকাশনের মেইন রিজনটা হচ্ছে যে আপনারা এল কয়ের কথা কতজন জানেন জানি না। আমি প্রথমে সেই বিষয়টা আপনাদেরকে বলি। এল কয় হচ্ছে মানে আহ, আপনারা নিশ্চয়ই কপের বিষয়টা জানেন যে কনফারেন্স অফ পার্টিজ, যেটা প্রতি বছর হয়, এন্ড যেখানে আমাদের বাংলাদেশ অ্যাজ এ পার্টি রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে। এবং একটা প্যারিস এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে আমরা সারা ওয়ার্ল্ড থেকেই ক্লাইমেট এনভায়রনমেন্ট রিলেটেড একটা ট্রিটি সাইন হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আমরা সারা ওয়ার্ল্ড একটা প্রমিস করছি যে আমাদের ওয়ার্ল্ডের তাপমাত্রা যেন 1.5 ডিগ্রির বেশি না হয়। সো সেখান থেকেই মূলত আহ আহ সেই বিষয়গুলো কিভাবে করা যায়, সেটা আমরা আহ আমাদের দিক থেকে কন্ট্রিবিউশন কি হবে, সেই বিষয়গুলা থেকেই আসলে আহ আহ, কপে মূলত আলোচনা হয়। এবং সেখান থেকে এনডিসির বিষয়টা আসছে। আজকের ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে এনডিসি, জাস্ট ট্রানজিশন এন্ড ক্লাইমেট গভর্নেন্স এর উপরে। তো এনডিসি হচ্ছে যে এই যে কপটা হয়, সেটা মূলত হয় যে আমরা পৃথিবীর সব দেশে তাদের গভর্নমেন্টকে পাঠায়, লাইক তাদের মন্ত্রী বা পরিবেশ বিষয়ক যারা কাজ করেন তারা আসেন। এসে তারা তাদের জায়গা থেকে এটা বলার চেষ্টা করেন যে আমরা ক্লাইমেটের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, এবং এইভাবে আমরা আসলে আমাদের এই যে 1.5 ডিগ্রি একটা তাপমাত্রা রাখার যে একটা চেষ্টা, সেখানে আমাদের কন্ট্রিবিউশনটা এটা হবে। তো বাংলাদেশ আবার হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়েস্ট বা এই আহ, দূষণের ক্ষেত্রে যে পলিউশনটা হয়, সেই তুলনায় বাংলাদেশ আসলে খুবই নিচের সারিতে আছে। মানে বাংলাদেশ খুবই কম ওয়েস্ট জেনারেট করে ইন্টারন্যাশনাল বিচারে। কারণ ইউএসএ, চায়না সহ, মানে মেনলি ইউএসএ বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি গুলা, এরা কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্ট জেনারেট করে। ওদের প্রচুর হচ্ছে ইন্ডাস্ট্রি আছে বা বড় বড় প্রতিষ্ঠান আছে, যারা প্রচুর পরিমাণে বড় বড় ধরনের ওয়েস্ট জেনারেট করে, পলিউশন করে। সো ফলে ওরাই আসলে বেশি বেশি মানে একজন ব্যক্তির আন্ডারে সবচেয়ে বেশি, যদি আমি মানে ওভারঅল গড় করি, তাহলে আমেরিকানরা দেখা যায় যে 1 নম্বরে, যে সবচেয়ে বেশি ওয়েস্ট জেনারেট করে, হ্যাঁ, বা পলিউশন করে সবচেয়ে বেশি। আবার রাশিয়া আছে বা এরকম ইউরোপিয়ান কান্ট্রি আছে। সো এরা প্রচুর ওয়েস্ট মানে পলিউশন করে। তো ওরা হচ্ছে আহ, ওরাও প্রতি বছর বছরে এরকম একটা ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন, যে আমরা আমাদের দেশ থেকে কি কি বিষয়ে কন্ট্রিবিউট করব, এটা হচ্ছে একটা রিপোর্ট জমা দেওয়া লাগে প্রতি 3 বছরে বা 5 বছরে। বাংলাদেশ যেমন এই বছর হচ্ছে আহ মানে সারা ওয়ার্ল্ডই আসলে এই বছরে একটা আহ এরকম জমা দিবে। হ্যাঁ, যেটা এনডিসি বলে আর কি। আমাদের প্রত্যেকটা দেশই জমা দেয় এটা। এন্ড তারা বলে যে এইভাবে আমরা আসলে আমাদের আহ, এই পলিউশন গুলাকে এইভাবে কমাইতে চাই, বা আমাদের দিক থেকে এইভাবে কমানোর ফলে আমরা এইটুকু কন্ট্রিবিউট করব। সো বাংলাদেশ যেমন সবচেয়ে বেশি এনডিসি তে বলছে যে আমরা হচ্ছে এনার্জি বিষয়ে সবচেয়ে বেশি আসলে ফোকাস করব। এনার্জি মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে যাব, বা আমরা বিভিন্ন রিনিউয়েবল এনার্জি সোর্স গুলা তৈরি করব। ফলে
আমাদের দিক থেকে কি কি কন্ট্রিবিউট করব এই জিনিসটা এনডিসি তে মেইনলি বলা হয়েছে। এর বাইরে ওয়েস্ট নিয়ে, এগ্রিকালচার নিয়ে, যেটা হয়তো আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনে আসবে। সো এই বিষয়গুলা মূলত কপে আলোচনা হয়। আর কপের হচ্ছে আরেকটা ইউথ ভার্সন আছে, যেটার নাম হচ্ছে কনফারেন্স অফ ইউথ। এই কয়ের মিন হচ্ছে কনফারেন্স অফ ইউথ, যেটাতে মিশন গ্রিন বাংলাদেশ গত বছর সিলেক্টেড হয়েছিল এবং আমরা গিয়েছিলাম। তো না, সরি, যাইনি, বাট হচ্ছে সেখানে আমরা সিলেক্টেড হয়েছিলাম, আমাদেরকে স্টল দেওয়া হয়েছিল, সেখানে ইউথরা মূলত ছিল আর কি। তো ইউথরা মূলত সারা ওয়ার্ল্ড থেকে ইউথরা বিভিন্ন ক্লাইমেট এনভায়রনমেন্ট রিলেটেড ইনোভেশন নিয়ে আসে। সো এইটারই লোকালি বিভিন্ন দেশ, আবার এটা ইয়ঙ্গো নামে একটা ইন্টারন্যাশনাল ইউথ অর্গানাইজেশন আছে, UNFCCC, যেটা মূলত কপ অ্যারেঞ্জ করে, ইউএন এর একটা পার্ট। ওরা হচ্ছে এই ওটার ইউথ পার্ট হচ্ছে ইয়ঙ্গো। তো ইয়ঙ্গো মূলত কয় অ্যারেঞ্জ করে, এবং সেই কয়ের যেটা হয় সেটা কপের ঠিক লাইক 3 দিন 4 দিন আগে বা 1 সপ্তাহ আগে কয়টা অ্যারেঞ্জ হয়। যেখানে যেই দেশে কপ অ্যারেঞ্জ হয় সেই দেশে কয় হয়। তো গত বছর যেমন আজারবাইজানে হয়েছে, এই বছর হচ্ছে, মানে এই বছর হবে হচ্ছে ব্রাজিলে। তো কয়টাও ওখানে হবে, কিন্তু কয়ের যে লাইক কপ যেমন হচ্ছে আহ সিনিয়রদের বা গভর্নমেন্ট লেভেলের, আর কয় হচ্ছে ইউথদের। তো এই কয়ের লোকাল ভার্সনটা হচ্ছে এল কয়। এবং বাংলাদেশেও এলকয় আছে, মানে এলকয় হয়, প্রতি বছর অ্যারেঞ্জ করা হয়। এই বছর সিক্ত বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশন, তারা এটা অ্যারেঞ্জ করছে, এবং আমরাও সেটার, মিশন গ্রিন বাংলাদেশও সেটার পার্টনার আছি। তো এখানে ইফরাত বা রিয়াদ দুইজন আছে, ওরা এই টপিক গুলা নিয়ে কথা বলবে, যে এনডিসি কি, জাস্ট ট্রানজিশন কি, ক্লাইমেট গভর্নেন্সটা আসলে কি। এবং আমরা চাইবো যে এখানে যারা যারা আছে প্রত্যেকেই সেই বিষয়টা নিয়ে ডিসকাস করবে, যে তার জায়গা থেকে সে কি ফিল করে, যে আমরা এনডিসি হচ্ছে মূলত, আমাদের এনডিসি যেমন মিটিগেশন ফোকাস, যে আমরা কিভাবে কমাইতে পারি, বা একটা হচ্ছে আহ আহ, আমাদের জায়গা থেকে একরকম প্ল্যান করা আছে। অ্যাডাপ্টেশন যে ব্যাপারটা সেটা মূলত আমরা সেকেন্ডারি ভাবে রাখছি। সো মিটিগেশন ফোকাসড এনডিসি কেন, এসব বিষয়গুলো নিয়েও ডিসকাশন হইতে পারে, বা আমরা আসলে কি কিভাবে নিজেরা কন্ট্রিবিউট করতে পারি, নিজেরা কতটা করতেছি বা করতেছি কিনা, এনাফ করতেছি কিনা, এসব বিষয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ। সো এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আমরা প্রেজেন্টেশনটা হবে মূলত এই বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা করার, নেয়ার জন্য। কিন্তু আমরা চাই মেইন ডিসকাশনটা হোক আমাদের যারা পার্টিসিপেন্ট তাদের কাছ থেকে, ঠিক আছে, যে তারা আলোচনা করুক, কথা বলুক, যে কি কি বিষয়ে তারা এই বিষয়ে কি চিন্তা করে। ওকে। সো আই থিঙ্ক আমি আমার জায়গা থেকে এটা আহ, শেষ করি। এন্ড আমি শুনতে চাই প্রত্যেকের, মেইনলি ডিসকাশন শুনতে চাই। হ্যাঁ। ইফরা তো দেখা যায় যে হয়তো অনেক বেশি কথা বলবে না, রিয়াদও ওর বেশি কথা বলবে না, কথা বলবে মূলত যারা ডিসকাশন করবে তাদের কাছ থেকে আমরা কোশ্চেন নিব, অ্যান্সার নিব, তাদের মতামত নিব। ওকে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ রনি ভাইয়া। আসলে হচ্ছে রনি ভাই যেটা বললেন যে হচ্ছে ডিসকাশনটা হচ্ছে আমাদের সবাইকে নিয়ে করতে হবে, আমরা সবাই কথা বলবো। এখানে শুধু যে রনি ভাইয়ের কথা বলবে বা ইফরাত ভাইয়ের কথা বলবে বা হচ্ছে রিয়াদ ভাইয়ের কথা বলবে এমন না। আমরা সবাই সবার জায়গা থেকে হচ্ছে নিজের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে করতে পারবো। আর হচ্ছে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা হচ্ছে আপনার যদি কোনো হচ্ছে জিজ্ঞাসা থাকে বা আপনার যদি কোনো হচ্ছে এই বিষয়ে জানাশোনা থাকে, আপনি পিচ করতে পারেন, নো প্রবলেম। সো এখন আমি যাব হচ্ছে ইফরাতের কাছে। ইফরাত, ইফরাত, ইফরাত কোথায়? আহ জি 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 আচ্ছা, জি আমি আছি। ইফরাতের কাছে স্পেসিফিক জানতে চাইবো যে জাস্ট ট্রানজিশন সম্পর্কে আমাদের একটু ধারণা দিতেন যদি একটু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং দিস এই টাইম, এই টাইমে এত সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। সো আমি ডিরেক্ট পয়েন্ট যাই, আসলে জাস্ট ট্রানজিশন ইটস আ হিউজ থিং। সো আমি যদি স্পেসিফিকলি ভেঙে যদি আসলে বলি যে জাস্ট ট্রানজিশন আসলে মানে কি। সো জাস্ট মানে হচ্ছে ন্যায্য, ন্যায় বা ন্যায্য। ওকে। ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন। And, যদি পুরোটা যদি মিলিয়ে দিই তাহলে হচ্ছে ন্যায্য বা সুবিচারমূলক পরিবর্তন। সো ক্যান পরিবর্তন
ইফরাত ভাইয়ের কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি। ইফরাত, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যায়। হ্যালো। ওকে। সো ফর এক্সাম্পল ধরেন যে আমাদের পৃথিবীর তাপমাত্রা কিন্তু ডে বাই ডে আসলে বাড়ছে, দূষণ হচ্ছে, এই জন্য আমাদের দূষণকারী যে জ্বালানি যেমন হচ্ছে কয়লা, ডিজেল, গ্যাস। সো এইসব বাদ দিয়ে আসলে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করতে হবে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা ধরি যে সৌরবিদ্যুৎ, এটা পরিবেশ বান্ধব। এবং হচ্ছে বায়ু শক্তি, বায়ু থেকে আমরা এনার্জি নিতে পারি। এবং হচ্ছে পানি শক্তি, আমাদের যেহেতু বিগ একটা সি লাইক সাইড আছে, তো ওইখান থেকে আমরা পানি শক্তিও ব্যবহার করতে পারি। লাইক এটাই হলো আসলে গ্রিন ইকোনমি অ্যান্ড সবুজ অর্থনীতি। সো বিষয়টা যদি হয়। ইফরাত, লাইনটা আবার চলে গিয়েছে। আমরা দুঃখিত। ইফরাতের অনলাইনে একটু সমস্যা হচ্ছে, ইন্টারনেটে। আশা করি খুব আই দ্রুত ঠিক হয়ে আই যাবে। সরি সরি নেটওয়ার্ক ইস্যু কারণে। আসলে আমি যদি জাস্ট ট্রানজাকশনের একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন একটি গ্রামে কয়লা কারখানা রয়েছে, ওকে। সো কয়লা কারখানাটা আসলে বন্ধ হয়ে গেছে, সো সেখানে আসলে কাজ করতো 200 মানুষ। সো হঠাৎ করে তাদের চাকরিটা আসলে চলে যায় ওই কয়লা ফ্যাক্টরিটা আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে। এবং তাদের পরিবারের কিন্তু আয় আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কি আসলে ন্যায্য হলো? আপনাদের কি মনে হয়, এটা কি আসলে ন্যায্য? আসলে না। কারণ জলবায়ুর জন্য কাজ করলেও মানুষকে বিপদে ফেলাটা আসলে সেটা ঠিক না। সো এখানে জাস্ট ট্রানজিশন নিশ্চিত করে আসলে যারা কাজ হারাবে, যারা ইফরাত, শোনা যায় না। ইফরাত, শোনা যায় না। খুবই প্রবলেম করতে, সরি ফর দ্যাট। সো এখানে ট্রানজিশন আসলে কি বলে, কাজ হারাবে তারা যেন নতুন কাজ পায়। এবং দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নত মানের সুযোগ সুবিধা দেওয়া হয়। এবং যে সবাই যেন এই পরিবর্তনের লাভবান হয়, কেউ যেন পিছিয়ে না পড়ে। তো উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেই ফ্যাক্টরিটা আসলে কয়লা ফ্যাক্টরিটা আসলে বন্ধ হয়ে গেছে, সেখানে যদি সরকার একটা জায়গা কয়লা ফ্যাক্টরি বন্ধ করে সেখানে সরকার সেই ফ্যাক্টরিতে শ্রমিকদের আসলে সৌরবিদ্যুৎ বা টেকসই কৃষি প্রশিক্ষণ দেন, এবং তারা পরে কিন্তু তারা নতুন চাকরিও পেলো, এবং পরিবেশও বাঁচলো এবং মানুষও বাঁচলো, তারা কিন্তু তাদের পরিবেশটা আসলে স্বাবলম্বীও হলো। তো সেই ক্ষেত্রে জাস্ট ট্রানজিশনের একটা ছোট্ট সংজ্ঞা যদি আমি বলি, জাস্ট ট্রানজিশন হলো এমন একটি পরিবেশ বান্ধব উন্নয়ন ব্যবস্থা যেখানে কেউ চাকরি হারিয়ে কষ্ট পাবে না, পড়ে না, এবং আহ, সবার উন্নয়নের অংশ হয়। কেউ যেন কোনো প্রবলেম আসলে ফেস না করে, সবাই যেন তাদের ন্যায্য চাকরি এবং পরিবেশ বান্ধব, মানুষও বাঁচে যেমন পরিবেশও বাঁচবে, মানুষও বাঁচবে। ইফরাত, শোনা যায় না। তো এই ছিল ছোট্ট করে আমার হচ্ছে জাস্ট ট্রানজিশনের একটা সংজ্ঞা। এবং ছোট্ট করে আমি এক্সাম্পল দিয়ে আসলে বোঝাতে চেয়েছি, বিকজ অফ ইন্টারনেট ইস্যু আমার কিছু প্রবলেম হচ্ছে। সো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো দ্যাটস ইট। ধন্যবাদ ইফরাতকে জাস্ট ট্রানজিশন সম্পর্কে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। এখন হচ্ছে আমাদের টাইম যেহেতু একটু লিমিটেড, আমি এখনই হচ্ছে রিয়াদ ভাইয়ের কাছে চলে যাব। রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাইবো আমাদের হচ্ছে এনডিসি এবং এনডিসি 3.0 এটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন রিয়াদ ভাইয়া। ধন্যবাদ নাতির স্যার। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হোস্ট সোহাগ, হাসান, রনি ভাই আছেন, বাকি অন্যরা যারা 10টা 27 বাজে আপনার উপস্থিত হয়েছে। যদিও
সালের পরবর্তী সময়টা আসলে অনলাইন মাধ্যমে আমরা খুব বেশি অভ্যস্ত, এবং সেই জায়গা থেকে জুম মিটিংটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। তো এটা আসলে রাত 10টা 27 যদিও বাজে, আসলে খুব বেশি রাত নয়, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। রাত 2টা 3টা পর্যন্ত আমরা চ্যাট করি, আড্ডা দিই। তো সেই জায়গা থেকে তারপর সবার প্রতি কৃতজ্ঞতা, ব্যস্ততা এবং হচ্ছে অবসর সময় কাটানোর সময়টুকু একদমই দিয়েছে। আমি জানি না কি নিয়ে আমি অনেক বেশি কথা বলতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটা সম্ভব, মানে আমি নিশ্চয়ই যতটা বুঝি আপনাদেরকে সেইটুকু বোঝানোর জন্য। এখানে অনেকে আছেন আমার থেকে অনেক বেশি গুণী, অনেক বেশি বিজ্ঞ, অনেক বেশি কাজ করে যাচ্ছেন সমাজের জন্য। তো আপনাদের সাথে কাজ করতে পেরে আনন্দিত। হ্যাঁ, আর ভয়েসটা আর একটু যেহেতু ক্লিয়ার হলে দুপুর, ভালো হতো। ভয়েসটা একটু ক্লিয়ার না ভাইয়া, হচ্ছে একটু কেটে কেটে আসে। এখন আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন স্পষ্ট। ওকে। তো আমি যে জায়গায় ছিলাম, যে আমরা হচ্ছে আমি চেষ্টা করব আমি যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকু বোঝানোর জন্য এবং আপনাদের থেকে শোনার জন্য। যেটা রনি ভাই প্রথমে বলেছিলেন যে এখানে যে স্পিকার সেই কথা বলবে, ঠিক ব্যাপারটা এরকম না। এখানে যারা আছেন প্রত্যেকে তাদের অভিমত, অভিব্যক্তি প্রকাশ করতে পারেন, এবং আমরা সামগ্রিকভাবে যখন সবাই আলোচনার মধ্যে থাকবো তখন আমরা আসলে নতুন কিছু জানবো, নতুন কোনো পরিকল্পনা নিতে পারবো আর কি। তবে সোশ্যাল মিডিয়ার আর জুমের একটা মজার বিষয় হচ্ছে আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে, বা এম আই ক্লিয়ারলি অডিয়েবল দেন আছে, আর কিছু কিছু আমরা শুনতে পাচ্ছি। এখানে হ্যালো। হ্যাঁ ভাইয়া, শোনা যায়। আপনি এই বলতে থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি শুরু করছি। আমাকে যে প্রথমে বলেছিল যে এনডিসি আসলে কি, এনডিসি 3.0 লক্ষ্যমাত্রা কি। যে এতক্ষণ যে ইফরাত ভাই চমৎকার আলোচনা করেছিলেন, যদিও নেট ইস্যুর কারণে আমরা হয়তো কিছু কথা বুঝতে পারিনি। এনডিসি, জাস্ট ট্রানজিশন এবং হচ্ছে অ্যাডপশন, মিটিগেশন, এই সবগুলো আসলে এই সময় আমরা অনেক বেশি শুনে অভ্যস্ত। যদি অনেক ক্ষেত্রে আমরা বুঝি, অনেক ক্ষেত্রে হয়তো বুঝি না, কিন্তু আমরা শুনি। তো আমার মনে হয় এই যে শোনা আমরা শুরু করেছি, এর মাধ্যমে আসলে পরিবর্তনটা আসবে। আমি যদি একটু জাস্ট ট্রানজিশন নিয়ে একটু কথা বলি, মানে জাস্ট শব্দটা শোনার মাত্র মনে হয় যে মাত্র, তবে এই ক্ষেত্রে আসলে এটা মাত্র না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে জাস্টিস, জাস্টিস যদি এই শব্দটার সাথে আমরা পরিচিত হই, যে ন্যায় বিচার বা ন্যায়, এই জায়গা থেকে যদি চিন্তা করি জাস্টিস ট্রানজিশন, তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারি আসলে ন্যায়সঙ্গত কোনো একটা রূপান্তর। ট্রানজিশন যেহেতু হচ্ছে রূপান্তর, তো জাস্টিস ট্রানজিশন হচ্ছে যে ন্যায়সঙ্গত রূপান্তর। অর্থাৎ ধরেন আমরা যেহেতু পড়াশোনা করি অনেক সবাই, তা আমাদের দৈনন্দিন কাজে হঠাৎ এমন হইতে পারে যে আমি ক্লাসে গেলাম, আমার একটা পরীক্ষা ছিল, যে পরীক্ষা স্যার আগে রুটিনটা দিয়েছিলেন, রুটিন বা চ্যাপ্টারটা দিয়েছিলেন যে ধরেন অমুক বইয়ের অত অত চ্যাপ্টার থেকে পরীক্ষাটা হবে। তো স্যার হঠাৎ করে দেখা গেল পরীক্ষার আগের দিন রাতে স্যার হচ্ছে চ্যাপ্টারটা পাল্টে বললেন যে ঠিক আছে, তোমাদেরকে তো আমি হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার দিয়েছিলাম, কালকে পরীক্ষাটা 3 নাম্বার চ্যাপ্টার থেকে হবে। তো এতে করে আমরা আসলে হঠাৎ করে আসলে হঠাৎ করে রাতে যখন পরিবর্তন হয়ে যায়, তখন আমরা কিন্তু আমাদের মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যে হঠাৎ করে স্যার পাল্টে দিল। তো সেই জায়গায় স্যারকে যখন পরের দিন পরীক্ষার হলে গিয়ে আমরা বলি যে স্যার আপনি হঠাৎ করে পাল্টে দিলেন, আমি আসলে এই খুব বেশি আসলে পড়াশোনা করতে পারিনি। তো স্যার সাধারণত কি ধরনের কথা বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদেরকে আমি হঠাৎ করে পাল্টে দিয়েছি, হঠাৎ চ্যাপ্টারটা আমি বুঝতে পেরেছি যে আসলে তোমরা অনেক বেশি প্রস্তুতি নিতে পারো নাই, তো ঠিক আছে তোমরা পরীক্ষা দাও, আমি তোমাদের বিষয়টা দেখবো, আমি আমার জায়গা থেকে কনসিডার করবো তোমাদের খাতা যখন আমি দেখবো। তো এই জিনিসটার সাথে আমরা অবস্থা, এই যে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণে স্যারের যে আসলে আমাদের প্রতি একটা সহানুভূতিপূর্ণ আচরণ, এই জায়গাটা আমরা তো বুঝি। ঠিক জাস্ট ট্রানজিশন শব্দটা যখন আমরা কিছুটা প্রাসঙ্গিক করতে পারি এইভাবে, ধরেন আমরা অভ্যস্ত হচ্ছি জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে চলাচলে, মানে পৃথিবীর সাথে আমরা যদি চিন্তা করি আমাদের জীবন ব্যবস্থা, আমরা যখন বাসে উঠি তখন যে বাসের যে ডিজেল বা পেট্রোল থাকে, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কিন্তু আমরা দেখলাম এই যে পৃথিবী বর্তমানে জীবাশ্ম জ্বালানির প্রতি অনেক বেশি অভ্যস্ত। এতে করে কিন্তু আমাদের যে বসবাসের পৃথিবী সেটা কিন্তু আর ঠিক থাকে না, বা ঠিক নাই। মানে এখন যদি আমরা বলি ঠিক নাই, তাহলে কি করতে হবে? তাহলে তার একটা পরিবর্তন দরকার। এখন আমরা চিন্তা ভাবনা করে করে দেখলাম যে আসলে কোন জায়গায় আসলে ক্ষতিটা কম, মানে কার সাথে আমরা অভ্যস্ত হলে আমাদের জীবনযাপনও সুন্দর হবে এবং হচ্ছে পরিবেশের ক্ষতিও আসলে খুব বেশি হবে না। তখন আমরা আসলে আলোচনা করে দেখলাম আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির প্রতি ধাবিত হই, তাহলে হচ্ছে পৃথিবী তার গতি থাকবে, পৃথিবী তার গতি ফিরে পাবে, বা পৃথিবী যে গতিতে আবর্তিত হচ্ছে সেটা ঠিক থাকবে, এবং পাশাপাশি আমাদের জীবনযাপনের
কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা জীবাশ্ম জ্বালানির প্রতি ধাবিত হবে। এখন দেখেন ঢাকা শহরে যে আমরা এই যে গাড়ি ঘোড়া চলতেছি ডিজেল চালিত, কালকে থেকে যদি আপনি বন্ধ করে দেন যে ঠিক আছে কালকে থেকে ঢাকা শহরে আর কোনো ধরনের বাস ডিজেল চালিত চলবে না, এই যে এক একটা বাসের এতগুলো মানে এক একটা নামের বাসের অনেক বাস থাকে, যেমন আমি যদি একটা নাম বলি যে ভিক্টর ক্লাসিক, যেটা হচ্ছে এই আবদুল্লাপুর বা হচ্ছে ইউনিভার্সিটি থেকে, এটা হচ্ছে আপনার ধরেন যে ইয়েতে আমাদের গাব সরি গাবতলী না ধরেন শান্তিনগর পর্যন্ত আসা যাওয়া করে। তো এই যে বাস কালকে থেকে যদি আপনি বন্ধ করে দেন, এই যে বাসের মালিক এই যে হাজারো মানুষ এর সাথে জড়িত, তো তাদেরকে আসলে আপনি পুনর্বাসন কিভাবে করবেন? এখন আপনি মানুষকে পৃথিবীকে সতেজ রাখার জন্য আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যে কালকে থেকে মানুষ আর বেঁচে থাকার উপায় থাকে না, এটা তো আসলে কখনো ন্যায্য হতে পারে না। যদি আপনারা সামনে থাকতেন তো আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারতাম যে আমার কথা বুঝতেছেন কিনা। তারপরে আসলে ধরে নিই আপনারা আমার কথা বুঝতেছেন। তো সেই জায়গায় আসলে কালকে থেকে কি হতো, মানুষ আসলে বেঁচে থাকার মতো যা মানুষের যে প্রয়োজনীয় মৌলিক চাহিদা আমরা সেইটিও নিতে পারতাম না। তাহলে কি হতো, আসলে এটা কখনো ন্যায্য রূপান্তর হয় না। তখন এই জায়গা থেকে আসলে জাস্ট ট্রানজিশন কথাটা চলে এসেছে যে ঠিক আছে আপনি পৃথিবীকে বাঁচানোর জন্য আপনি আপনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন, পাশাপাশি ওই সকল মানুষ যারা হচ্ছে এই যে বর্তমান সময়ের সাথে অভ্যস্ত তাদেরকে আপনি যেন তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে যে চাহিদাগুলো তাদের আছে বা যে 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 ইকুইপমেন্ট গুলো তাদের আছে যেন এগুলোতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, অর্থাৎ তারা যেন কর্মসংস্থান পায়, তারা যেন তাদের এই জীবন ব্যবস্থার পরিবর্তনের পরবর্তী কার্যক্রমে অভ্যস্ত হতে পারে, সেই জন্য আপনার তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা কি, যেমন হচ্ছে আপনি ডিজেল চালিত বাস বন্ধ করে দিলেন কোনো সমস্যা নাই, এখন যেহেতু আপনি হচ্ছে নবায়নযোগ্য শক্তি আমরা ধরে নিই সৌরশক্তির মাধ্যমে আমাদের বাসগুলো চলবে, এই যে সৌরশক্তি এই সৌরশক্তি উৎপাদন করতে যেন তারা আসতে পারে এবং তাদেরকে আসার জন্য যদি কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার হয় যেন সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং হঠাৎ করে পরিবর্তনে যেন তাদের পরিবারের উপর তাদের নিজেদের উপর কোনো যেন বাজে ইফেক্ট তৈরি না হয়, সেই জায়গা থেকে আসলে কথাগুলো আসছে যে আপনারা জাস্ট ট্রানজিশন করেন। সেটা আর সহজভাবে যদি বলি আমরা ধরেন আজকে যদি আমরা যদি এখানে বাংলাদেশের কালচারের সাথে অভ্যস্ত, যদি আমরা ধরেন আগামীকাল ইন্ডিয়া অথবা আমরা পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রে যদি যাই, হঠাৎ করে কিন্তু তাদের সাথে আমাদের তাদের পরিবেশের সাথে আমরা মিশতে পারবো না, আমাদের একটু সময় লাগবে। আমরা হয়তো অনেক কিছু চিন্তা করে অনেক কিছু করব, এই যে আমরা অনেক কিছু চিন্তা করে করছি বা একটা সময় নিচ্ছি, এই যে সময় নেওয়ার সময়টুকু যেন দেওয়া হয়, এই জিনিসটা হচ্ছে জাস্ট ট্রানজিশন। আমি মনে করি কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন। আমি আর দীর্ঘায়িত এই জায়গায় দীর্ঘায়িত করছি না, অর্থাৎ একটা রূপান্তর যেন কারোর জন্য ব্যাঘাত না করে না ঘটে, অর্থাৎ আপনি কারো ভালো করার জন্য শুরু করলেন একটা কাজ কিন্তু দেখা গেল যে তার পরক্ষণে আপনি আরেক বেশি ক্ষতি করে দিলেন, এটা তো আসলে কখনো ন্যায্য হতে পারে না বা জাস্টিস হতে হতে পারে না। তো এই জায়গাটা যেন ঠিক থাকে, এটা হচ্ছে জাস্ট ট্রানজিশন। এখন আসেন এনডিসি কি, মানে এনডিসি হচ্ছে এই যে আমরা এখানে বসে কথা বলছি, আমরা এখানে বসে নিজেদের মানে আমি আমার কথা বলছি, যদি আপনারা সামনে থাকতেন আপনাদের কথা আমি আমি একটু শুনতাম, এই ইন্টারাপ্ট যে করি। কথাবার্তা। জি। এটা হচ্ছে আমাদের একটু টাইম লিমিটেশন আছে, তো আমি হচ্ছে অ্যানাদার লিংক হচ্ছে দিয়ে দেবো একটু পর। আমাদের আর 2 মিনিট হাতে আছে, আপনি একটু 2 মিনিটে কাইন্ডলি শেষ করবেন, এরপর আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো তাহলে নেক্সট। মাহাতির তাহলে তুমি একটা কাজ করো, ক্যান্সেল করে দাও বা লিভ করে ওই লিঙ্কটা জয়েন করো, দেন হচ্ছে আমরা আবার অ্যাটেন্ড করতেছি। ওকে ওকে ওকে, আমি হচ্ছে নিউ লিংক দিচ্ছি ভাইয়া। যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আবার পুনরায় লিঙ্কে জয়েন করুন। ধন্যবাদ। আসলে আমরা খুবই দুঃখিত যে হচ্ছে আপনাদের একটু অন্য একটা লিংকে যেতে হবে, কাইন্ডলি একটু সবাই জয়েন করবেন যারা আছেন। এরপরে কিন্তু আমাদের প্রশ্ন উত্তর পর্ব, আপনারা সবাই থাকবেন। আমরা পার করে ফেলেছি, অর্থাৎ আমাদের কথা কাজে যেমনটা মিল আসলে রাখা যায় না, কারণ হচ্ছে যে কথা তো বলে কয়েকজন কিন্তু কাজ তো করতে হয় সবার। তো সেই জায়গা থেকে আসলে জাতীয়ভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের আসলে সবাইকে কন্ট্রিবিউশন করতে হবে, এই যে আমাদের যে সামগ্রিক সমস্যা, সামগ্রিক না মানে সামগ্রিক যে বৈশ্বিক সমস্যা যে আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা কত ধরনের সমস্যায় ভুগছি আসলে চিন্তা করাই যায় না, এবং পরিবেশ যে কি পরিমাণ বিপর্যয় আমরা অলরেডি করে করে ফেলেছি, সেই জায়গা থেকে যদি আমরা আজকে থেকে স্টপ করে কালকে থেকে যদি আমরা পরিবেশ রক্ষায় কাজ না করি তাহলে আসলে কখনোই সেটা সম্ভব না। তো যাই হোক এখানে যে বিষয়গুলো আসলে এনডিসি কাজ করে মূলত হচ্ছে
আমরা যেন হচ্ছে জাতীয়ভাবে কাজ করতে পারি। এবং এনডিসি 3.0 যে শব্দটা হয়তো আমরা খুব শুনতেছি, সেখানে আমরা যে জিনিসটা আসলে দেখতে পাই যে 2030 সালের মধ্যে আমরা আসলে কি লক্ষ্যমাত্রায় এগিয়ে যাব। আমরা চেষ্টা করব, মানে আমাদের বাংলাদেশের লক্ষ্যমাত্রা যদি কথা বলি, আমরা বলে এসেছি যে আমরা চেষ্টা করব আমাদের কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার জন্য যতটা সম্ভব। যদিও আমরা বলা আছে সম্ভবত 89 মিলিয়ন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের একটা মাপ আছে, যে জায়গা থেকে আমরা চেষ্টা করবো সেটা কমিয়ে আনার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেভাবে দিন দিন আমাদের আমরা আমাদের জীবনযাত্রাকে এতটা আসলে নিম্নমানের করে দিচ্ছি যে আমরা সেই জায়গায় আসলে কতটুকু সম্ভব সেটা আসলে খুবই চিন্তার বিষয়। হয়তো কখনোই সম্ভবও না। আমরা সেটা হয়তো ধরে নিয়েছি, হয়তো আমরা নতুন কোনো লক্ষ্যমাত্রা আবার সেট করব। যেমন হচ্ছে এখনো একটা নিউজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে যে 8 দফা দাবিতে আমার হচ্ছে বাস মালিকরা হচ্ছে ধর্মঘট করেছেন। অর্থাৎ বাস মালিকদের যখন বলা হয়েছিল যে আপনারা হচ্ছে লঙ্গর জঙ্গর বাসগুলো আর রাস্তায় চলাচল করাতে পারবেন না, ঠিক তখনই তারা ধরনের এই ধরনের দাবি দাওয়া নিয়ে না রাস্তায় নেমে পড়েছে। তারা ধর্মঘট করে সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। সুতরাং এই যখন হয় পরিস্থিতি, তখন আসলে এনডিসি লক্ষ্যমাত্রা 3.0 লক্ষ্যমাত্রা যে আসলে 30 সালের মধ্যে আমরা পূরণ করতে পারবো না, এটা আমরা আসলে নিশ্চিত। যারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে পারে সামগ্রিক বিষয়, তার থেকে হচ্ছে আমরা এত বৃহৎ পরিসরের একটা দেশ, আসলে এখানে আসলে এই ধরনের লক্ষ্যমাত্রা খাতা কলমে আর হচ্ছে মুখের ভাষায় ছাড়া কখনো বাস্তবিক প্রয়োগ কোনোভাবে সম্ভব না। তারপর আমরা চেষ্টা যা করতে পারি, যে চেষ্টার জায়গা থেকে হচ্ছে আজকের আয়োজন। আমরা যেভাবে চেষ্টা করতে পারি, আমরা গ্রিন জবের ব্যবস্থা করতে পারি, যেটা নিয়ে মিশন গ্রিন বাংলাদেশ অলরেডি কাজ করছে। সেটা আসলে এনডিসি 3 লক্ষ্যমাত্রার একটা অংশ। আমরা যদি গ্রিন জবের ব্যবস্থা করতে পারি, যেমন হচ্ছে আমরা যেমন দেখেছি যে গ্রিন জব হিসাবে আমরা প্রায়ই বলি যে আমরা হচ্ছে পুরনো জিনিসপত্র বা ফেলনা জিনিসপত্র দিয়ে নতুনভাবে কিভাবে কাজে লাগানো যায়। এবং হচ্ছে আমরা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমরা গার্মেন্টস এর ওয়েস্ট থেকে হচ্ছে ব্যাগ তৈরি করেছি। এটা কিন্তু এনডিসি 3 লক্ষ্যমাত্রাকে অর্জনের একটা ছোট পদক্ষেপ আমরা হিসাবে গ্রহণ করতে পারি। এবং এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু আমাদেরকে আসলে বড় কোনো লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা করবে। আমরা সবাই যদি সবার জায়গা থেকে কন্ট্রিবিউট না করি, যেটা আমি বারবার বলেছিলাম যে কন্ট্রিবিউশন শব্দটা কেন এসেছে এখানে। জাতীয়ভাবে যখন বলি আমরা, তখন বোঝাই যাচ্ছে আসলে এখানে ছোট বড় ধনী গরিব কেউ নেই, সবাইকে আসলে কন্ট্রিবিউট করতে হবে। সবাইকে না করলে আসলে আমাদের এই লক্ষ্যমাত্রা কখনো সুন্দর হবে না। যাক, ব্যাপার আছে আরেকটা বিষয় হচ্ছে, যখন আসলে কথার ফ্লোর মাঝখানে বন্ধ করে আবার নতুন কথা শুরু করতে হয়, এটা আসলে মানে আমি মনে করি হয় একটু হ্যাসেল তৈরি করে। আর এমনি তো যেহেতু হচ্ছে রাত 10টা 55 বেজে গিয়েছে, অনেক রাত। আমি আর দীর্ঘায়িত করছি না, এখন আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আমাদের বাকি অংশটুকু খুব ছোট করে শেষ করতে চাই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। অনুরোধ করছি হোস্ট তার বাকি অংশটুকু পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদ ভাইয়া। এখন হচ্ছে আমরা প্রশ্ন আহ, উত্তর পর্বে আহ, যাব। হ্যালো। সান সান, আমি জাস্ট একটু লাইক রিয়াদ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আসলে অবশ্যই অবশ্যই। নিউ কিছু ভেরি শর্টলি, আমি টাইম নিব না। সো কিছু জিনিস আসলে অ্যাড করা হয়েছে আমাদের যে নতুন এনডিসি 3.0 যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণে আসলে জানা গেছে যে 2021 সালে যে এনডিসি জমা দিয়েছিল, যেটা বলা হয়ে থাকে যে 2.0, সেটাতে আসলে আহ, আমাদের ইয়োধদের পার্টিসিপেশনের কথা শুধু একবার বলা হয়েছিল অ্যাজ পার এজ আই নো। অ্যান্ড নতুন যেই এনডিসি এবং যে প্রিভিয়াস এনডিসি 2.0 এবং 3.0, সেটার মধ্যে কিছু এনার্জি সেক্টরের বিষয়টা হচ্ছে আমি একটু মেনশন করতে চাই। সেখানে হচ্ছে 2021 সালের এনডিসি তে বলা হয়েছিল 2023 সালের মধ্যে তারা হচ্ছে কার্বন ইমিশন করবে 6.73 শর্ত সাপেক্ষে, আনকন্ডিশনালি, এবং কন্ডিশনালি তারা কার্বন হচ্ছে নিঃসরণ করবে 15, লাইক 15.12%। সো এটা ছিল 2021 সালের এনডিসিতে তারা মেনশন করেছিল। এবং যদি আমি নতুন যেটা আমাদের এনডিসি 3.0 যেটা সাবমিট করবে বা করেছে, যেটাই হোক, সো ওইটাতে আসলে কিভাবে এই জিনিসটা আসলে কিভাবে তুলে ধরা হচ্ছে, তো সেটা আমি ছোট্ট করে আসলে মেনশন করতে চাই। সেটা এইভাবে তুলে ধরা হয়েছে যে তৃতীয় এনডিসির জন্য বিষয়ভিত্তিক লক্ষ্য আরো উচ্চ হারে বাড়ানো হয়েছিল, উচ্চ হারে বাড়ানো হয়েছে আসলে। আনকন্ডিশনালি এটা ধরা হয়েছে 10 to 12%, এবং কন্ডিশনালি ধরা হয়েছে 20 থেকে 25%। সো এটার যে টাইম লিমিটটা আসলে 2021 সালের যে এনডিসিটা ছিল 2.0, ওইটাতে ছিল 2030 সালের মধ্যে হচ্ছে তারা
73%, এবং কন্ডিশনালি 15.12% লাইক কমাবে। বাট 3.0 তে বলা হয়েছে 2035 সালের মধ্যে তারা 10 থেকে 12% আনকন্ডিশনালি লাইক নিঃসরণ করবে, এবং হচ্ছে কন্ডিশনালি 20 থেকে 25% আসলে তারা কমাবে। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে, যদি আমি আসলে ছোট্ট করে বলতে চাই, একটু মেনশন করতে চাই, সবার জানা উচিত আসলে এই সেক্টরটাতে আসলে বাংলাদেশের অর্থ সংকট ও দারিদ্রতা, বাংলাদেশের এনডিসি বাস্তবায়নের জন্য আনুমানিক 175 বিলিয়ন US ডলার আসলে দরকার। আমরা যে এনডিসি প্ল্যানটা আসলে দিয়েছি, এনডিসিটা তো আসলে 5 বছর পর পর আপডেট করা হয়। প্রথম এনডিসিটা ছিল হচ্ছে 2015 সালে, তারপরে ছিল 2021 সাল, এবং এবং এইটা হচ্ছে এনডিসি 3.0 2025 সালে। এই বছর আমাদের সাবমিট করতে হবে। ওইটাতে আমাদের এনডিসিটা সাবমিট পুরো লাইক ব্যয় ধরা হয়েছে 1.75 বিলিয়ন ডলার। অ্যান্ড ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এনএপি, এর জন্য প্রায় 230 বিলিয়ন ডলার আসলে ধরা হয়েছে। পুরো খরচ আসলে আমাদের চাহিদা, এবং টোটাল যদি আমি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে এখানে আসে টাকাটার পরিমাণ আসে 876 বিলিয়ন ডলার। চাহিদা আসলে আমরা আমাদের দরকার। এবং স্পেসিফিকলি যদি আমরা বলি আমাদের ক্লাইমেট খাতে খাতে আসলে কতটুক আসলে দরকার প্রতি বছরে, তাছাড়া প্রতি বছরে আমাদের দরকার 12.5 বিলিয়ন ডলার প্রত্যেক বছর আমাদের ক্লাইমেট সেক্টরে আসলে দরকার। বাট আমরা খরচ করছি আসলে কতটুক টাকা, এটা একটা বড় একটা কোয়েশ্চেন থাকে। আমরা খরচ করছি 1 বিলিয়ন ডলার। এইখানে কিন্তু অর্থের বড় একটা গ্যাপ রয়েই যায়। সো এইখানে আসলে এবং আমাদের যে 12.5 বিলিয়ন ডলার প্রতি বছর আমাদের দরকার, এটা কিন্তু জিডিপির 3%। আমাদের যে মাথাপিছু আয় জিডিপি, ওটা 3% হচ্ছে এখানে চলে আসে। সো এইটা জাস্ট ছোট্ট একটা জিনিস বা ইনফরমেশন আমি বলবো যে আমি রিয়াদ ভাই এত সুন্দর করে এক্সপ্লেন করেছে। সো এটা আসলে আমার মনে হলো যে এটা আসলে অ্যাড করা আসলে উচিত, যে এত হিউজ একটা গ্যাপ, লাইক এত ফান্ড আমাদের যে ফান্ড যে সেক্টরটা, এটা আসলে অর্থনৈতিক সংকট আসলে অনেক। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভ মি দ্য ফ্লোর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইফরাত, এত সুন্দর একটা ইনফরমেটিভ সেশন দেওয়ার জন্য। এখন হচ্ছে আমি অডিয়েন্সের কাছে যেতে চাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি আনমিউট করে প্রশ্নটা করবেন, বা হচ্ছে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা হচ্ছে কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো কিছু অ্যাড করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। এটা ওপেন ডিসকাশন, সবাই কথা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে কোশ্চেন রাখতে চাই। সেটা হচ্ছে ইফরাত ভাইয়ের কাছে। আমার কোশ্চেন শুনে মনে হতে পারে আমি জাস্ট ট্রানজিশনের বিরুদ্ধে কথা বলছি, বাট আমি সেটা না, কিন্তু আমার মানে এটা আমার মনে হচ্ছে যে জানা উচিত। সেটা হচ্ছে যে আমরা সবাই জাস্ট ট্রানজিশন নিয়ে কথা বলছি, এবং ফসিল ফুয়েলের বিরুদ্ধে এটা অবশ্যই উচিত, কার্বন নিয়ে কাজ করা উচিত, কিন্তু আমরা যে ফসিল ফুয়েলটাকে আস্তে আস্তে কমিয়ে আনবো, সেটার জন্য বাংলাদেশ কি এখনো আদৌ প্রস্তুত কিনা। দ্বিতীয়ত হচ্ছে মানে যেখানে ফসিল ফুয়েলের মাধ্যমে আহ, মানুষের কাছে মানে বাংলাদেশের সবখানে ইলেকট্রিসিটি ওইভাবে পৌঁছায় নাই। পৌঁছেছে 5 বছর হয়তো হয়েছে, তাও হয়েছে কিনা জানি না। সেখানে আমরা এখন যদি জাস্ট ট্রানজিশন অ্যাপ্লাই করতে যাই, এটা বড় মানে যারা গুলশান বা বনানীতে থাকে এরকম 100 জন মানুষের কথা চিন্তা না করে আমরা যদি সর্বসাধারণের কথা চিন্তা করি, তাহলে কি বাংলাদেশ এটার জন্য প্রস্তুত? আর দ্বিতীয়ত হচ্ছে জাস্ট ট্রানজিশনের যেই পদ্ধতিগুলো এখনো মানে চলমান, এর মধ্যে হচ্ছে সোলার প্যানেল অথবা ওয়াইন্ড এনার্জি অথবা পানি শক্তি যেটাই বলি, এইগুলোর যে ক্যাপাবিলিটি, এগুলোর যে মানে ইলেকট্রিসিটি বা যে শক্তিটা উৎপাদন করে, এটার যে কার্যকরী ক্ষমতা বা যেটাকে ভোল্টেজ বলি, এটার সাথে যে ফসিল ফুয়েলের তৈরিকৃত যে ভোল্টেজ, এটার সাথে কি একইভাবে কাজ করা সম্ভব, আদৌ সম্ভব কিনা? আর যদি সেটা হয়, তাহলে কি পরিমাণ আমাদের জাস্ট ট্রানজিশন এনার্জি দরকার হবে, আর সেটার জন্য কি পরিমাণ জায়গা দরকার আর কি পরিমাণ অর্থ দরকার? এটা কি শুধুই আমাদের মানে ফসিল ফুয়েলের মানে কার্বন নিঃসরণের কথা বলে বিশ্বের বড় বড় দেশগুলো কি আমাদের তাদের প্রযুক্তিগুলো আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা বিজনেস করে নিচ্ছে, এটাও এটাও কি এটা এক অংশ কিনা? ধন্যবাদ।
ধন্যবাদ ইমরান আকন ভাইয়াকে, ভাইয়া এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। ইফরাত, আপনি কি প্রশ্ন বুঝতে পেরেছেন? জি 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 আসলে থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে ভাইয়া আপনার প্রশ্নটা যদি আমি আনসার করতে যাই, আমি একদম ডিরেক্টলি বলবো ইয়েস, ইটস পসিবল। আসলে জাস্ট ট্রানজিশন এই সিস্টেমটা আসলে বাংলাদেশের জন্য একদম পারফেক্ট। সো আমি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে মুজিব প্রসপারিটি প্ল্যান যেটা করা হয়েছিল, এবং এটাকে রিনেম করে হচ্ছে বাংলাদেশ প্রসপারিটি প্ল্যান করা হয়েছে অ্যাজ ফার অ্যাজ আই নো। সো এইখানে কিন্তু গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ ছিল যে 2030 সালের মধ্যে 30% গ্রিন এনার্জি, 30%, নোট দ্য পার্সেন্টেজ, 30% গ্রিন এনার্জি আসলে বাংলাদেশে প্রডিউস করবে, এবং 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানিতে তারা মুভ করবে। সো এটা আসলে গভর্নমেন্ট তো আসলে এমনিতেই বলে নাই যে 2041 সালের মধ্যে আসলে 40% নবায়নযোগ্য জ্বালানি আসলে আমরা পৌঁছাতে পারবো। সো একটা গ্রিন রেগুলেশন কিন্তু সামনেই আসতে যাচ্ছে বাংলাদেশের জন্য। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সেক্টর আছে, আমরা কিন্তু আগে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে আমাদের আশেপাশে বাড়িতে তারা হচ্ছে সোলার নিজেরা ইউজ করতো, তখন ইলেকট্রিসিটি আসলে ছিল না। সো তখন কিন্তু সোলার ইউজ করে করে কিন্তু ওই ফ্যামিলি গুলো আসলে রান করতো, তাদের ফ্যামিলি বা তারা আসলে চলতো। সো আমাদের এখানে অনেক সোর্স আছে, যেমন আপনি বললেন যে আমাদের কি ওরকম প্লেস আছে আদৌ যে ওরকম আমরা সোলার প্যানেল ইউজ করব বা টারবাইন, উইন্ড টারবাইন আমরা হচ্ছে বসাবো। সো ইয়েস, উই হ্যাভ লট অফ সেক্টর। আমরা যদি বলি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি কিছুদিন আগে ইথিওপিয়াতে গিয়েছিলাম, আমি ফিল্ড ভিজিট করার একটা অপশন ছিল আমাদের, আমি ফিল্ড ভিজিট করেছি। তারা এরকম করতেছে যে তারা হচ্ছে জমির উপরেই একটু হাই, ওকে, হাইটটা একটু জমির উপরেই তারা হচ্ছে সোলার প্যানেল বসছে এবং তার নিচে মাশরুম চাষ করছে। এখানে কোয়েশ্চেন থাকতে পারে যে জমিতে যদি আমি আসলে সোলার প্যানেল বসাই তাহলে নিচের জমিগুলো আসলে নষ্ট হয়ে যাবে। আসলে না, ওই নিচেও কিন্তু মাশরুম চাষ করা যায়, তারপর হচ্ছে ভেজিটেবল চাষ করা যায়। তারা ইথিওপিয়াতে কিন্তু আমি এই এক্সাম্পলটা আসলে দেখেছি যে তারা উপরে এনার্জি লাইক এনার্জি ক্রিয়েট করছে এবং নিচে জমিতে ফসল চাষ করছে। এই জিনিসটা যদি বাংলাদেশে যদি হয় সেটাও পসিবল। এবং ঢাকাতে কিন্তু অনেক বিল্ডিং, ওকে, সো বিল্ডিং এর যে ছাদগুলো পরিত্যক্ত ভাবে পড়ে আছে, ওইখানে যদি আমরা আসলে সোলার প্যানেল গুলা বসাতে পারি তাহলে কিন্তু ওই বিল্ডিংটার চাহিদা মোটামুটি লাইক কমে যায়। বা তারা কিন্তু আমাদের যে ন্যাশনালি যে এনার্জি, ওইখান থেকে কিন্তু আর এনার্জি নিতে হচ্ছে না। তো ওই ফ্যামিলিটা কিন্তু আসলে ওইখান থেকে চলে যেতে পারে। এবং আমাদের যে লোকালি যদি বলি, লোকালি যদি প্রত্যেকের বাসায় যদি একটা করে সোলার থাকে, ওই সোলার দিয়ে কিন্তু তাদের পরিবারটা আসলে চলে যাবে। সো ইয়েস, ইজ ইট পসিবল ইন বাংলাদেশ টু build just transition and green energy and green like নবায়নযোগ্য জ্বালানি আসলে প্রতিষ্ঠা করার মোক্ষম সুযোগ আসলে আহ এখনই এখনই আমাদের এই সেক্টরে কাজ করতে হবে। সো ইয়েস, আই থিঙ্ক আই আনসার্ড ইউর কোয়েশ্চেন। ধন্যবাদ ইফরাতকে জি, ঠিক আছে। তার হচ্ছে একদম বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আহ ইমরান আকন ভাই, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যাঁ, মানে প্রশ্ন এখানে আরো কিছু মানে হচ্ছে যে সোলার প্যানেল, ভাইয়া বললো যে প্রতি বাসায় বাসায় যদি আমরা সোলার প্যানেল অ্যাপ্লাই করি বা ইনস্টল করি, দেন হচ্ছে মানে ওই জায়গাটা একটু হেল্পফুল হবে। কিন্তু ভাই আমার যতটুকু মানে জ্ঞান, সেখানে একটা সোলার প্যানেলের বা একটা ছাদে যে পরিমাণ সোলার প্যানেল হয়, সেখানে একটা বাংলাদেশের একটা বিল্ডিং এ, ঢাকা শহরে একটা বিল্ডিং এ যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় বা যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, মানে আমার মনে হয় না যে একটা কি দুইটা এসি চালানোর মতো ক্যাপাবিলিটি হবে। প্রথমত এইটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার আর একটা কোশ্চেন ছিল যে বাইরের দেশগুলো যে আমাদের কার্বন নিঃসরণের কথা বলতেছে, ঠিক আছে, এটা আমি মানছি যে এটা খুবই দরকার। আমিও এটা বিশ্বাসী যে কার্বন আমাদের খুবই ক্ষতি করছে। কিন্তু দেখা যাচ্ছে যে যেই দেশগুলো বলছে, বাংলাদেশ সরকার বলতেছে যে এটা 40%ই নিয়ে আসবে। হ্যাঁ, আমি ধরলাম যে 40% নিয়ে আসবে। খাতা কলমে নিয়ে আসলে হবে না, বাস্তব রূপে কি আসবে? এখানে যদি আসেও, বাংলাদেশ সরকার ঋণ নেওয়ার প্রেক্ষিতে তাদের কমিটমেন্টে যাচ্ছে যে আমরা এটা করব। ঋণ নেওয়ার জন্য ঋণ নিল, কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে
মানে প্রোডাক্ট গুলো দরকার যদি সোলার প্যানেল করি, সোলার প্যানেল গুলো আমরা কোত্থেকে আনবো? নিশ্চয়ই জাপান থেকে আনবো, না আমেরিকা থেকে আনবো, বা অন্য কোথাও থেকে আনবো। এটা কি তাদেরকে একটা বিজনেস মডেল হয়ে গেল কিনা, মানে এটাও একটা কোশ্চেন ছিল আমার। ধন্যবাদ। ওকে। সো ভাইয়া, রিসেন্টলি কিন্তু বাংলাদেশ ইউএসএ তে সোলার প্যানেল ইম্পোর্ট করতেছে। ওকে, তারা ইউএসএ বাংলাদেশ থেকে সোলার প্যানেল আসলে ইউএসএ তে পাঠাচ্ছে। সো ইয়েস, এইটা আসলে আপনি যে কথাটা বলছেন, সো এটা রিয়েলিটি আসলে খুব কঠিন। এটা আমরাও জানি, এটা আপনিও জানেন। বাট আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে যে আহ, এই যে এখানে কিন্তু ইয়ুথদেরকে বা এনার্জি সেক্টরটা, গ্রিন এনার্জি সেক্টরটা, এই সেক্টরটাতে কিন্তু আসলে ইনভেস্টমেন্ট দরকার। উইদাউট এনি ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এটা রাতারাতি করতে পারবো না। তো আমাদের এই সেক্টরটাতে আসলে কাজ করতে হবে। হ্যাঁ, এটা বিজনেস মডেলে যদি আপনি বলেন, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তো আসলে বিজনেস বলাই যায়। সো এটা বিজনেস মডেল হিসাবে দাঁড়াতে যাচ্ছে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম ভাইয়া, বাংলাদেশে গ্রিন রেভুলেশন হতে যাচ্ছে ইন দ্য ফিউচার। সো সোলারের যে ইনপুট বা করার যে বিষয়টা, এই বিষয়টা আসলে গভর্নমেন্টের যেই আহ, লোক রয়েছে বা যা গভর্নমেন্ট রয়েছে, তারা আসলে কাজ করতেছে এই সেক্টরটাতে। আসলে কিভাবে দেশীয় যে আমাদের ইকুইপমেন্ট আছে বা দেশীয় যে প্রোডাক্ট আছে, এটা কতটুকু আসলে আহ, 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 আমাদের জন্য গ্রহণযোগ্য, বা কিভাবে আসলে খুবই কম দামে আসলে আমরা বাইরে থেকে সোলার প্যানেল আনতে পারি, বা এই সেক্টর গুলোতে আসলে কাজ করতে পারি, সেটা নিয়ে গভর্নমেন্ট আসলে কাজ করছে। সো লেটস সি, আমরা হোপ ছাড়বো না, এবং আমাদেরকে আসলে ইয়ুথদেরকে আসলে এখানে গভর্নমেন্টকে আসলে কোয়েশ্চেন করতে হবে যে এটা কেন করতেছেন না, এটা কেন, কিভাবে করতেছেন, এন্ড কিভাবে করবেন। সো আমাদেরকে হচ্ছে ভয়েস রেজ করতে হবে, আমাদেরকে কন্টিনিউয়াসলি এটার লেগে থাকতে হবে আসলে। তাহলেই হচ্ছে আসলে এই জিনিসটা পসিবল। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনার বাসায় যে প্রতিটা বাসায় আসলে যতটুকু সোলার দিয়ে এনার্জি প্রডিউস করা হয়, ওটা কি আসলে এসি, একটা এসি বা দুইটা এসিতে আসলে এনাফ না? যতটুকুই আসলে ভাইয়া এনাফ, আহ, যতটুকু আসলে এনার্জি না যায় ওটা হচ্ছে আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের যে জাতীয় গ্রিড, ওইখানে কিন্তু চাপ আসলে কমবে। আমরা কিন্তু এখন ফসিল ফুয়েল বার্ন করে কিন্তু আমরা এনার্জি, কয়লা বার্ন করে কিন্তু আসলে আমরা এনার্জি গুলো আসলে নিচ্ছি। সো এটাতে কিন্তু আরো কার্বন ইমিশন হচ্ছে। সো ওইটার থেকে তো একটু বেটার না যে আমরা সোলার প্যানেল ইউজ করি, ওইখান থেকে আসলে কিছুটা অন্তত গভর্নমেন্ট যে গ্রিড আছে ওইখান থেকে কিছুটা চাপ অন্তত কমবে। সো ওই সেক্টরে আমরা গভর্নমেন্টকে আসলে হেল্প করতে পারছি, বা আমাদের যে একটা দায়িত্ব আছে, সো আমরা ওই সেক্টরে আসলে কাজ করতে পারবো। সো আসলে মেইন কথা হচ্ছে আমাদেরকে আসলে লেগে থাকতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং তাহলে আসলে একটা দেশ, একটা জাতি, একটা নেশন আসলে চেঞ্জ হয়। সো ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ ইফরাত ভাইয়া। আসলে ইমরান আকন ভাইয়া, আমরা তো হচ্ছে এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মাধ্যমে যাচ্ছি। তা হোপফুলি আমাদের বাংলাদেশ শীঘ্রই হয়তো ও, সবুজায়নে হচ্ছে বিশ্বের অন্যতম একটা রোল মডেল হবে। সেই লক্ষ্যে আমাদের মিশন গ্রিন বাংলাদেশ কাজ কাজ করছে। আর হচ্ছে আহ, আমাদের টাইম এখনো আছে মোটামুটি ভালোই। আমাদের হচ্ছে আর কোনো পার্টিসিপেন্ট যদি কোনো কোশ্চেন করতে চান, দয়া করে কোশ্চেন বা হচ্ছে অভিজ্ঞতা যাই বলুন, আপনি হচ্ছে করতে পারেন। আর কারো কোনো কথা আছে বা কোশ্চেন আছে? আর কেউ কিছু বলতে চান? আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই বা কোনো কথা নেই। তা হচ্ছে আমাদের যে স্পিকার। আমার মনে হয় যে সবার কাছ থেকে আমরা একটু শুনি যে তাদের চিন্তা ভাবনা কি এই বিষয়গুলো নিয়ে, যারা আজকে আছে। যেমন আহসানুল্লাহ পাটোয়ারি, যে কি প্রত্যেকে কি কি ভাবে, হ্যাঁ, লাইক 1 মিনিটে বললো এনডিসি বা হচ্ছে আমাদের জাস্ট ট্রানজিশন বা আমাদের ক্লাইমেট নিয়ে তাদের চিন্তা ভাবনা 1 মিনিটে সবার কাছ থেকে শুনি। আচ্ছা, 1 মিনিটে যে বলতে চান সে কাইন্ডলি আনমিউট করে শুরু করতে পারেন।
আসানুল্লাহ পাটোয়ারি ভাই আছেন? ভাইয়া, আমাকে একজন মেসেজ দিচ্ছে আসলে। এনডিসির বিষয়টা আসলে উনি ক্লিয়ার না, তো আমাকে যদি 1 মিনিট টাইম দেওয়া হয় আমি এনডিসিটা ভেরি শর্টে বলে পারি। হ্যাঁ, শিওর শিওর শিওর। ওকে। সো এনডিসি আসলে ফুল ফর্ম হচ্ছে ন্যাশনালি ডিটারমিনেশন কন্ট্রিবিউশন। ওকে, সো এনডিসিটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল, কোত্থেকে আসলে শুরু হয়? সো এনডিসিটা শুরু হয়েছে 2015 সালে, যখন প্যারিসে COP 21 হয়েছিল। তখন প্যারিস এগ্রিমেন্ট চুক্তি অনুমোদন হয়। সো ওইখান থেকেই হচ্ছে আসলে এই এনডিসিটা আসে। সো তার আগে ছিল হচ্ছে আইএনডিসি, ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমিনেশন কন্ট্রিবিউশন। ওকে, সো ওইটা ছিল যেমন আগে জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্যোগে ছিল কিনোট প্রটোকল, যেখানে শুধু উন্নত দেশগুলো বাধ্য ছিল আসলে এই রিপোর্টটা সাবমিট করা। ওকে, সো তারপরে প্যারিস চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো সব দেশকে তাদের নিজস্ব জাতীয় জলবায়ু পরিকল্পনা, ফুল ফর্ম এনডিসি, জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়ে থাকে ওই প্যারিস চুক্তিতে। পরিকল্পনা লাইক COP 21 এর আগে দেশগুলো অনুরোধ করা হয়েছিল যে তারা তাদের ভাই একটু দ্রুত ইচ্ছাকৃত শেষ করবেন, জাতীয়, হ্যাঁ। ওকে, আইএনডিসি জমা দেওয়া। ওকে, অ্যান্ড 180টিরও বেশি দেশ COP 21 লাইক তাদের আইএনডিসি জমা দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে সরি, প্যারিস চুক্তি যখন অনুমোদন হয়, রেটিফাই হয়, তখন হচ্ছে আসলে আইএনডিসি কে পরিণত হয় এনডিসি। সো এনডিসি আসলে এনডিসি আসলে কি? সো এনডিসি হচ্ছে হলে ধরো পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আমরা সবাই জানি। এর লাইক এটা আহ, এটা একটা থামাতে সব দেশ মিলে আসলে কাজ করতে হবে। ইফরাত, প্রতিটি দেশ আহ, জি। তুমি তুমি আর রিয়াদ মিলে সব কথা বললে তো হবে না, আমি তো চাই যে যারা পার্টিসিপেন্ট ভাইয়া, তারা কথা বলবে। ভাইয়া আমাকে একজন মেসেজ করছে যে জাস্ট এনডিসিটা জাস্ট 1 মিনিটে বলার জন্য। আমার এখনো কিন্তু 10 সেকেন্ড বাকি আছে ভাই। জি ভাই, 10 সেকেন্ড শেষ করুন দ্রুত ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে প্রত্যেকটা দেশ আসলে আহ, প্রতিটা দেশ বলে দেয় যে আমি কতটুক জলবায়ু রক্ষা করতে আহ, পারবো, বা আমার কতটুকু কার্বন ইমিশন, আমি কার্বন নির্গমন করব। সো ওইটা নিয়ে হচ্ছে একটা প্ল্যান তৈরি করে, সো ওইটা একটা রিপোর্ট আকারে তৈরি করে, ওইটার নামই হচ্ছে এনডিসি। সো এটা ধন্যবাদ হচ্ছে প্রত্যেক ইফরাত। আমরা হয়তো 5 বছর পর পর আপডেট করা হয়। সো দ্যাটস ইট। ধন্যবাদ ইফরাত। আমরা হয়তো তিনি হয়তো বুঝতে পেরেছেন আসলে এনডিসি, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আর কারো কোনো জিজ্ঞাসা আছে বা কোনো কথা আছে? তাসিন, আপনার কোনো কথা আছে ভাইয়া? ইস্তিয়াক সাবিক? ওকে, তাহলে হচ্ছে লাস্ট একটা বিষয় সবাইকে বলি, যদিও যারা শুরুতে ছিল সবাই আসে নাই। সেটা হচ্ছে যে আহ ধরেন বাংলাদেশে যারা ক্লাইমেট নিয়ে কাজ করি বা করতে চাই আমরা, সবাই কিন্তু এই যে বিষয়টা, যে এনডিসির বিষয়টা, জাস্ট ট্রানজিশনের বিষয়টা, ক্লাইমেট এর ওভারঅল ইন্টারন্যাশনাল যে টার্ম গুলা, এগুলো কিন্তু আসলে জানতে হবে। ধরেন আপনারা সব ইভেন্ট গুলাতে যাচ্ছেন বা কাজ কর, মানে ক্লাইমেট নিয়ে কাজ করার চেষ্টা করতেছেন, কিন্তু কনসেপ্ট গুলাই যদি আপনাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি লং টার্মে ধরেন শুধু ইভেন্টেই যাওয়া হবে, বা শুধু লাইক যুক্ত হওয়া হইলো, যে আমরা বিভিন্ন ইভেন্টে গেলাম, শুনলাম বিভিন্ন কথা কিন্তু বুঝলাম না। এরকম হইলে আসলে ধরেন আপনারা লং টার্মে আহ মানে তেমন কাজের সুযোগও পাবেন না। হ্যাঁ, কারণ এখন হচ্ছে আপনাদেরকে এই কনসেপ্ট গুলা প্রত্যেককেই বুঝতে হবে, প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে, কপ সিস্টেমটা সম্পর্কে জানতে হবে, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করতে হবে যে আসলে এটা কি, জাস্ট ট্রানজিশন আসলে কি, ইন্ডিসি নিয়ে এত আলোচনা হয় কেন, এবং কেন আমরা এটা নিয়ে এত কথা বলতেছি বা ডিসকাশন করতেছি, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, নিজে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সো আমরা চাই যে আমাদের যারা ভলান্টিয়ার আছে বা আমাদের সাথে যারা কাজ করে প্রত্যেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানুক, বুঝুক, এন্ড তাহলেই হচ্ছে লং টার্মে তাদেরকে আমরা আমাদের অ্যাসেট হিসেবে বলতে পারবো। শুধুমাত্র
ধরেন ইভেন্ট পার্টিসিপেশন কিন্তু মেইন না, মেইন হচ্ছে যে নিজেদেরকে আসলে নলেজেবল করা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে একটা কেউ যদি জিজ্ঞেস করে অ্যান্ড আপনি যেন বলতে পারেন বা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন, তখনই আসলে আমরা নিজেদেরকে আসলে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বলতে পারবো। ঠিক আছে, আমাদের লোকাল বিষয়গুলো যেমন জানতে হবে, কারণ ক্লাইমেট শুধুমাত্র আপনি লোকালি কিছু কাজ করলেন তার মাধ্যমে ক্লাইমেটে কোনো আসলে পরিবর্তন আসবে না। এটা ইন্টারন্যাশনাল একটা বিষয়, যেখানে সারা পৃথিবীকেই আসলে একসাথে কাজ করতে হবে, এবং সেটার জন্যই আমাদের এই ডিসকাশন বা আমাদের এই বিষয়ে সকল কার্যক্রম। এবং আলটিমেটলি আমরা যেই সব বিষয় নিয়ে ইভেন্ট করতেছি, অ্যাক্টিভিটি করতেছি, এগুলা কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল একটা আহ যে আমাদের চাওয়া বা আমাদের এগিয়ে চলা সেটার একটা পার্ট। তো সেই জন্যই হচ্ছে এই বিষয়গুলো জানা খুব জরুরি, এবং এই বিষয়গুলোতে নিজের অপিনিয়ন থাকা বা ধরেন যে কোনো বিষয় নিয়ে আপনার কথা বলার অ্যাটলিস্ট একটা নলেজ থাকতে হবে। হ্যাঁ, ধরেন নিজে পড়াশোনা করতে হবে, চ্যাট জিপিটির হেল্প নিবেন যে ঠিক আছে এই কনসেপ্ট আসলে কি, সহজ ভাষায় সে আপনাকে বুঝাই দিল। এটা একদিনে বোঝারও ব্যাপার না, এটা নিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, জানতে হবে, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সেশনের দিকে যাই। আমাদের যেহেতু 11টা 20-এ নেক্সট সেশন শুরু করার কথা, আজকে এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।